উমা দেবী এবং নির্মল বাবুর দুই ছেলে প্রকাশ ও বিকাশ। তার দুই ছেলেই স্কুলে শিক্ষক ছিল এবং তারা তাদের পছন্দের মেয়ে সন্ধ্যা ও দীপাকে বিয়ে করে। বিয়ের পর 1 মাস বেশ ভালোভাবেই কাটে, কিন্তু 1 মাস পরেই তাদের মধ্যে সমস্যা শুরু হয়। একদিন সকালে দীপা রান্নাঘরে রান্না করছিল। এমন সময় পাশের বাড়ির কাকিমা মনিকা দেবী সেখানে এসে দীপাকে বলে, দীপা, তোমাদের 1 কাপ চিনি হবে? আসলে আজকে চিনি শেষ হয়ে গেছে। তোমার কাকু এক্ষুনি অফিসে বেরোবে, চা না খেয়ে গেলে ওনার আবার মাথাটা গরম হয়ে যায়। সন্ধ্যাবেলা আমি চিনি ফেরত দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমাদের চিনি আছে, এই নিন, আপনি নিয়ে যান। কি ব্যাপার দীপা, তুমি একা এখানে রান্না করছো? বাকিরা কোথায়? এখনো ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, ওই আর কি। আসলে মা রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমান তো, তাই সকালে উঠতে একটু দেরি হয়। আর বড়দি একটু অসুস্থ, কাল রাত থেকে ওর মাথা যন্ত্রণা হচ্ছে, তাই আমি বলেছিলাম যে আজকে সকালে উঠতে হবে না। তা যাই হোক বাপু, একটু মাথা যন্ত্রণা হয়েছে বলে সে সকালে উঠবে না? এতজনের রান্না বান্না তুমি একা করতে পারো নাকি? ওদের তো একটু বোঝা উচিত। তোমার শাশুড়ি বুড়ো মানুষ, তার কথা বাদ দাও, কিন্তু তোমার যা, সে তো বেশ ভালোই বাহানা দিয়ে কাজে ফাঁকি দিচ্ছে। তুমি সাদাসিধে, তাই তোমাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে। দেখো, একটু চোখ কান খোলা রেখো সব সময়। এত বোকা হলে হয় না, বুঝলে? আসলে মনিকা দেবী এমনই ছিল। সে সব সময় অন্যান্যদের বাড়িতে গিয়ে অশান্তি লাগাতে পছন্দ করত। এখন সে দীপার মনে তার জায়ের জন্য হিংসা তৈরি করছিল। মনিকা দেবী চলে যাওয়ার পর দীপা মনে মনে এসব নিয়েই ভাবতে থাকে। একটু বেলাতে যখন সবাই ঘুম থেকে উঠে খাবারের জন্য টেবিলে বসে, তখন উমা দেবী বলেন, বৌমা, আমাকে আর সন্ধ্যাকে একটু চা দাও। আর ছেলেদের সব রান্না হয়ে গেছে, ওরা তো 10টায় স্কুলে বেরোবে। এমন সময় প্রকাশ ও বিকাশও সেখানে খেতে বসে। বসতে বসতে প্রকাশ বলে, তাড়াতাড়ি আমার টিফিনটা তৈরি করে দাও। আজকে স্কুলে যাওয়ার আগে একবার বিডিও অফিসে ঢুকবো। আমার কিছু দরকারি ফাইল ওখানে রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি খেতে বসো, আমি দীপাকে বলেছি ও সব রেডি করে দেবে। দীপা, তুমি মাছের ঝোল করেছো তো? তোমার দাদা কিন্তু আজকে মাছ খাবে বলেছিল। সন্ধ্যার কথা শুনে দীপা রেগে গিয়ে বলে, দিদি, কে কি খাবে সেটা তো আমাকে আগে বলতে হবে। আমি কি বসে বসে হাত গুনবো নাকি? আমি আজকে সোয়াবিন আলুর তরকারি রান্না করেছি, মাছ হয়নি। ঠিক আছে, তা তুমি এভাবে কথা বলছো কেন? আজ আমার শরীরটা অসুস্থ, তাই আমি একটু বেশিক্ষণ ঘুমিয়েছি, তার জন্য এভাবে কথা বলতে হবে? বৌদি ঠিক আছে, দীপা তুমি এত হঠাৎ করে রেগে গেলে কেন? এভাবে জবাব দেওয়ার কি আছে? এই কথাটা তো ভালোভাবে বলতে পারতে। দেখতেই তো পাচ্ছ সকাল থেকে কত পরিশ্রম করছি, যার যা ফরমাইশ সব আমি শুনছি, তারপরে তোমাদেরকে তেলিয়ে না কথা বললে তোমাদের হয় না, বলো? দীপা, তুমি মনে হয় প্রয়োজনের বেশি কথা বলছো। থাক, তোমাকে আর কিছুই করতে হবে না, যা করার এবার আমিই করে নিচ্ছি। এভাবেই সন্ধ্যা রেগে গিয়ে প্রকাশকে বলে, শোনো, আজ বরং তুমি ক্যান্টিনে খেয়ে নিও, কাল থেকে আমি তোমার টিফিন তৈরি করে দেবো। এইসব তোমরা দুজনে কি শুরু করলে বলো তো? দাদা ক্যান্টিনে যাবে না। দীপা, তুমি এক্ষুনি গিয়ে দাদার জন্য মাছ ঝোল ভাত তৈরি করে দাও। কতক্ষণ আর লাগবে? দাদা তাড়াতাড়ি আছে, যখন চলে যাক। আমি বরং একটু পরেতে দুজনে টিফিন নিয়ে স্কুলে যাব। বিকাশের কথা শুনে বাধ্য হয়ে দীপাকে রান্না করতে হয়, কিন্তু এতে দীপার মনে সন্ধ্যার প্রতি রাগ আরো বেড়ে যায়। পরের দিন সকালে সন্ধ্যা রান্নাবান্না শুরু করে এবং দীপা বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। ঘুম ভাঙার পর সে রান্নাঘরে গিয়ে সন্ধ্যাকে বলে, দিদি, আমার কফি তৈরি করেছো? তাড়াতাড়ি কফিটা করে দাও, আমি খেয়ে স্নান করতে যাব। বাবা, তুমি তো দেখছি কালকের বদলা নিতে এসেছো। যাই হোক, তোমার মতো আমার মন ছোট নয়, কফি তৈরি করা আছে, যতটা খাবে একটু গরম করে খেয়ে নিও। কি বলছো? আমি কফি নিজে গরম করে খাবো? কালকে তো তুমি বসেছিলে, আমি তোমার টেবিলে কফি পৌঁছে দিয়েছিলাম, তুমি এক্ষুনি আমার কফিটা গরম করে দাও। আমি এখন রান্না করছি দীপা, আমার তাড়া আছে, আমি এখন কফি গরম করতে পারবো না, তোমার দরকার হলে তুমি করে খেয়ে নাও। এমন সময় উমা দেবী সেখানে আসেন এবং বলেন, আবার তোমাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল? তোমাদের কি হয়েছে বলো তো? এভাবে সবসময় একে অপরের সঙ্গে ঝগড়া করছো কেন? কি সমস্যা তোমাদের? দেখুন মা, কালকে দিদির শরীর খারাপ ছিল বলে আমি দিদিকে চা করে দিয়েছিলাম, আজকে আমি 1 কাপ কফি চেয়েছি, তাতে দিদি আমাকে কত কথা শোনাচ্ছে। অন্যের হাতে সেবা নেওয়ার সময় তো বেশ ভালোই নিয়ে নেয়, আর নিজেকে যখন অন্যের কোনো কাজ করতে হয় তখনই ওনার গায়ে জ্বর। দেখো বৌমা, কালও অসুস্থ ছিল, তাই তুমি একটু বেশি কাজ করেছো। তা বলে এই নয় যে তুমি তোমার বড় জায়ের উপরে হুকুম চালাবে, এটা একদম ঠিক নয়। এখন যাও, নিজের কফি নিজে গরম করে নাও, আর আমি যেন তোমাদের ঝগড়ার কোনো আওয়াজ না শুনতে পাই। এভাবেই উমা দেবী তাদেরকে ধমক দিয়ে সেখান থেকে চলে যান। কিন্তু উমা দেবীর এই কথা দীপার খুবই খারাপ লাগে এবং সে রেগে গিয়ে সন্ধ্যাকে বলে, আচ্ছা, তুমি আমার সঙ্গে তাহলে চ্যালেঞ্জ করছো? এটা কিন্তু তুমি ঠিক করলে না, এবার দেখো আমি কি করি। আরে যা যা, বেশি বকিস না, তো যা ইচ্ছা তুই তাই কর।
সন্ধ্যার এই কথা শুনে দীপা তেলে বেগুনে জ্বলে যায়। বাইরে এসে কিছু চিন্তা করতে থাকে যে কিভাবে সে সন্ধ্যাকে ফাঁদে ফেলবে। ঠিক এমনই সময় প্রকাশ সেখানে আসে এবং বলে, সন্ধ্যা কোথায় গেলে? আরে দীপা, সন্ধ্যাকে তুমি দেখেছো? আমি ওকে কখন থেকে খুঁজছি। দিদি তো একটু বাইরে গেছে দাদা। আপনার কি কোনো কাজ ছিল? আপনি আমাকে বলতে পারেন। হ্যাঁ, আসলে এটা আমার খুব দরকারি ফাইল। তুমি এই ফাইলটা সন্ধ্যাকে দিয়ে দেবে আর বলবে যেন ভালো করে তুলে রাখে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি আমাকে দিয়ে দিন, আমি দিদিকে দিয়ে দেব। ঠিক আছে, আমার একটু তাড়া আছে, আমি আসছি। এই বলে প্রকাশ সেখান থেকে চলে যায়। এদিকে ফাইল হাতে দীপা মনে মনে বলে, এবার তুমি কি করবে আমার প্রিয়জা? এবার তো আসল খেলা শুরু হবে। তুমি যেভাবে আমাকে মায়ের সামনে কাল অপমান করেছিলে, আমি এই সারা বাড়ির সামনে আজ তোমাকে অপমান করব। এই বলে দীপা সেই ফাইলটিকে নেয় এবং বাড়ির ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন সকালে স্কুল যাওয়ার সময় প্রকাশ সন্ধ্যাকে বলে, আরে সন্ধ্যা, কালকে আমি তোমাকে যে ফাইলটা রাখতে দিয়েছিলাম ওটা তাড়াতাড়ি দাও তো দেখি, খুব দরকার আছে। কি বলছো? ফাইল দিয়েছিলে? কি সব উল্টোপাল্টা বকছো বলো তো? তোমার মাথা ঠিক আছে তো নাকি? কি বকছি মানে? কালকে দীপা তোমাকে কোনো ফাইল দেয়নি? না, ও আমায় কোনো ফাইল দেয়নি। দীপা, কালকে আমি যে তোমাকে ফাইলটা দিয়ে বললাম সন্ধ্যা রাতে এটা দিয়ে দেবে, তুমি ওকে দাওনি? হ্যাঁ দিয়েছি তো। আপনি দেওয়ার পরেই তো আমি দিদিকে ফাইলটা নিয়ে এসে দিলাম আর ভালো করে তুলে রাখতেও বলেছিলাম। দিদি, তুমি এর মধ্যে সবকিছু ভুলে গেলে? দেখ দীপা, এভাবে মিথ্যে বলিস না। তুই আমাকে কোনো ফাইলই দিসনি। শুধু শুধু কেন মিথ্যে কথা বলে সবাইকে বোকা বানাচ্ছিস বলতো? ছি ছি দিদি, তুমি আমাকে মিথ্যেবাদী বলছো? তুমি অন্যমনস্কভাবে ফাইলটা নিলে আর কোথায় রেখে দিলে, আর এখন সব দোষ আমার উপরে দিচ্ছ? দাদা, আমি দিদির দিব্যিকে বলছি। আমি কালকে দিদির হাতে ফাইলটা দিয়েছিলাম। আজকাল তো দিদি সবকিছুই ভুলে যাচ্ছে। চলুন আমরা সবাই মিলে ফাইলটা খুঁজি। এই বলে তারা সবাই ফাইল খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দীপা সেই ডাস্টবিনের কাছে যায় এবং সে চিৎকার করে বলে, মা, দাদা, আপনারা কোথায়? এখানে আসুন। দেখুন বৌদি ফাইলটা কত যত্নের সঙ্গে তুলে রেখেছে। দীপার ডাক শুনে সবাই সেখানে ছুটে আসে এবং অবাক হয়ে দেখে যে ফাইলটি ডাস্টবিনের মধ্যে পড়ে রয়েছে। ফাইলের এরকম অবস্থা দেখে প্রকাশের মাথা গরম হয়ে যায় এবং সে বলে, এ কি, এটা এখানে কে এইভাবে ফেলে রেখেছে? সন্ধ্যা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো কি এটা কত দরকারি একটা ফাইল? স্কুলে সব বাচ্চাদের ফাইনালের পরীক্ষার রেজাল্ট রয়েছে, তুমি ওটাকে এভাবে ডাস্টবিনে ফেলে দিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছ? ছি ছি দিদি, আমি কত করে বললাম যে ফাইলটা অনেক দরকারি। দাদা বারবার করে এটাকে ভালো জায়গায় তুলে রাখার কথা বলেছে, কিন্তু তুমি আমার কোনো কথার গুরুত্বই দিলে না। চুপ কর ডাইনি, তুই আবার মিথ্যে কথা বলছিস। এবার আমি তো জিভ কেটে নেব। এই বলে সন্ধ্যা দীপার গলা টিপে ধরে। তখনই বাড়ির সবাই মিলে সন্ধ্যাকে ছাড়ায় এবং বলে, বৌমা, তুমি নিজের সীমা ছাড়িয়ে চলে যাচ্ছ কিন্তু। কথাবার্তা রাগ দেখানো এসব ঠিক আছে, কিন্তু তুমি কোন সাহসে ছোট বৌমার গায়ে হাত তুলেছো? আমি তোমাকে এর জন্য কখনোই ক্ষমা করতে পারবো না। মা ঠিক বলেছে সন্ধ্যা, তুমি হঠাৎ করে এরকম আচরণ করেছো কেন? যখন ভুল করেছো সেটা আগে শোধরাও। এভাবেই তখনকার মতো ঝামেলা মিটে যায়। এরপর উমাদেবী দীপাকে বলে, ছোট বৌমা, যাও তুমি আজকে রাতে রান্নাটা ভালো করে নাও। আর শোনো, রাতে রুটি, লাউয়ের তরকারি আর চিকেন করবে, কেমন? শাশুড়ির কথা শুনে দীপা রান্নাঘরে গিয়ে রান্নাবান্না শুরু করে। 2 ঘন্টা ধরে রান্নাবান্না করার পর তার রান্না শেষ হয়। ঠিক এমন সময় সন্ধ্যা রান্নাঘরে ঢুকে দীপাকে বলে, তুমি কি কানে কম শোনো দীপা? ছোটদা তোমাকে কখন থেকে ডাকছে। ডেকে ডেকে মনে হয় তার গলা শুকিয়ে গেল। তুমি কোনো সাড়া শব্দও দিচ্ছ না। এতই যখন কানের সমস্যা, তখন একটা কানের মেশিন নিতেই তো পারো। বৌদি, তুমি যখন জন্ম নিয়েছিলে তোমার মুখে কি কেউ মধু দেয়নি নাকি বলো তো? সবসময় তোমার মুখ থেকে এরকম তেতো তেতো কথা বেরোয় কেন গো? এখনো সময় আছে। রোজ সকালে 1 চামচ করে মধু খেয়ে নেবে, দেখবে তাতে যদি একটু ফল হয়। এই শোন, আমাকে জ্ঞান দিতে এসো না দীপা। আজকাল দেখছি তোমার মুখ অনেক বেশিই চলছে। একদিন তোমার এই লম্বা জিভ না আমি কেটে আধখানা করে ফেলবো, বুঝলে? যাই হোক, এখন এখান থেকে যাও। তোমার স্বামী কি বলছে শোনো। সন্ধ্যার কথা শুনে দীপা সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যা তরকারিতে প্রচুর পরিমাণে নুন এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে থাকে। এদিকে দীপা গিয়ে দেখে যে সন্ধ্যা তাকে মিথ্যা বলেছে। সঙ্গে সঙ্গে সে রান্নাঘরে এসে সন্ধ্যাকে তরকারিতে সব মেশাতে দেখে ফেলে এবং বলে, এ কি বৌদি, তুমি তরকারিতে এত নুন আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলে কেন? তুমি মিছিমিছি আমাকে ফাঁসানোর জন্য এই নাটকটা করেছিলে, তাই তো? চুপ কর, আমি কিছুই করিনি। তুই নিজেই উল্টোপাল্টা মশলা দিয়ে রান্না করেছিস। এখন নিজের দোষ ঢাকার জন্য আমার নামে বদনাম দিচ্ছিস। সরে যা, আমার এখন অনেক কাজ আছে। এই বলে সন্ধ্যা সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক তখনই দীপা তার চুল ধরে তাকে মেঝেতে আছড়ে ফেলে দেয়।
পড়ে গিয়ে সন্ধ্যা চিৎকার করে কাঁদতে আরম্ভ করে এবং বলে, ওরে বাবা রে, মরে গেলাম। এই মেয়ে তো পুরো ডাইনি, আমাকে মেরে ফেলবে। দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি আমি। এই বলে সন্ধ্যা দীপাকে গরম খুন্তি দিয়ে মাথায় আঘাত করে। এভাবেই দুজনের হাতাহাতি শুরু হয়। চিৎকার চেঁচামেচি শুনে উমা দেবী সেখানে ছুটে আসে এবং বলেন, এই তোমরা এসব কি শুরু করলে বলো তো? যবে থেকে তোমাদের বিয়ে হয়েছে তোমরা আমার বাড়িটাকে একেবারে মাছের বাজার বানিয়ে ফেলেছো। তোমাদের দুজনের মধ্যে কেউ আমার বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। এই মুহূর্তে তোমরা এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমাদের মুখও দেখতে চাই না। সে তো আমি নিজেই এই বাড়িতে থাকতে চাই না। এই বাড়িতে এই মেয়ের সঙ্গে একসাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি কি আমার সাথে থাকবে না? আমি নিজেই তোমার সঙ্গে থাকতে চাই না। এই বলে দুজন সেখান থেকে চলে যায় এবং যে যার ঘরে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে যায়। এরপর বেরিয়ে আসে। তারা বাড়ি থেকে বের হতে যাচ্ছিল, ঠিক সেই সময় উমাদেবী বলেন, তোমরা দুজনে এই বাড়ি ছেড়ে যাচ্ছ, যাও, কিন্তু একটা কথা ভালো করে মাথায় রেখে দিও, তোমরা যে মুহূর্তে এই বাড়ি থেকে বেরোবে তখনই তোমাদের জন্য এই বাড়ির পথ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আমি আমার ছেলেদের আবার বিয়ে দেব। এবার আমি আমার পছন্দের মেয়ের সঙ্গে ওদের বিয়ে দেব, যাতে করে আমার সংসারে এরকম অশান্তি আর না হয়। উমাদেবী ইচ্ছা করে এসব কথাগুলো বলেন। তিনি চাইছিলেন তার বৌমাদের একটা শিক্ষা দেওয়ার জন্য। এই কথা শোনার পর দুই বৌমা বিপদে পড়ে যায়। তারা তাদের ভুল বুঝতে পারে এবং বাধ্য মেয়ের মতো একে অপরের কাছে ক্ষমা চায় এবং শাশুড়িকে বলে, মা, আমি দীপার কাছে ক্ষমা চেয়েছি, ও আমাকে ক্ষমা করে দিয়েছে, তাই আমি বাড়ি ছেড়ে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করলাম। একদম ঠিক কথা দিদি, আমাদের মধ্যে যখন আর এরকম ঝামেলাই রইল না, তখন শুধু শুধু আমরা বাড়ি ছেড়ে যাবই বা কেন? আপনি কি বলেন মা? দেখো, তোমাদের মধ্যে সমস্যা তোমরা নিজেরাই মেটাও, তবে হ্যাঁ, আমি যদি আবার তোমাদের মধ্যে কোনো ঝামেলা দেখি সেদিনই কিন্তু তোমাদেরকে ঘর থেকে বের করে দেব, আর তারপর আমি আমার ছেলেদের অন্য জায়গায় বিয়ে দেব। না না, আমরা আর কখনোই ঝামেলা করব না। আপনি দেখবেন আমরা মিলেমিশে দুই বোনের মতো থাকবো। দীপা তো এমনিতেই আমার ছোট বোনের মতো, আর আমাদের একসঙ্গে থাকতে কোনো সমস্যাই হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন মা, আমরা আর কোনোদিন এরকম ঝামেলা করব না। এভাবেই শাশুড়ির বুদ্ধির জন্য দুই বইয়ের শিক্ষা হয়। এরপর থেকে তারা কখনোই নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করতো না। ধীরে ধীরে সত্যি তারা পাল্টে যায় এবং সুখে শান্তিতে সংসার করতে থাকে। তুলি তার শাশুড়ি বিমলা দেবী, স্বামী সৌহম, দেওর রাজু এবং একমাত্র ননদ রজনীর সঙ্গে বসবাস করত। আজ তুলির শ্বশুরবাড়িতে প্রথম রাখি বন্ধন ছিল, তাই তার ননদ রজনী রাজুকে রাখি পরাবে বলে প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সে দেখে তুলি মুখ শুকনো করে সোফার একদিকে দাঁড়িয়ে আছে। তখন সে তুলির কাছে গিয়ে বলে, বৌদি, কি হলো তোমার? তোমার কি মন খারাপ? তুমি আজ তোমার দাদাকে রাখি পরাতে যাবে না? আমার দাদা? আমার তো দাদা নেই, আমি কাকে রাখি পরাতে যাব? ও আচ্ছা, তাই এতে মন খারাপের কি আছে? আমার ছোটদা, সে তোমার দেওর, তাহলে সে তো একদিক থেকে তোমার ভাই হলো। তুমি না হয় তাকেই রাখি পরিয়ে দাও। কি তুমি সত্যি বলছো? রাজু আমার হাতে রাখি পরবে? ঠিক এমন সময় বিমলা দেবী সেখানে আসেন এবং হেসে বলেন, আরে পাগলি, কেন পরবে না? এটাও কি কোনো কথা হলো? রজনী, যা গিয়ে তো ছোটদা ভাইকে ডেকে আন। এরপর রজনী রাজুকে ডেকে আনে এবং তাকে বসিয়ে বলে, ছোটদা, তুই আগে বৌদির হাত থেকে রাখি পর, তারপর আমি তোকে রাখি পরাবো। হ্যাঁ নিশ্চয়ই, বৌদি তুমি প্রথমে আমাদের রাখি পরাও। এরপর তুলি রাজুকে রাখি পরায়। তখন রাজু তুলিকে একটি উপহার দেয় এবং বলে, এই নাও, এটা তোমার জন্য। আরে বাহ, এটা তো শাড়ি আছে, এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার সব থেকে সেরা রাখি পূর্ণিমা হলো। এভাবেই তুলি তার উপহার পেয়ে খুশি হয়ে যায়। উপহার নিয়ে সে তার ঘরের মধ্যে চলে যায়। এরপর সে তার অতীতের কথা মনে করে। আসলে তুলি সোমদেবপুর নামক একটি গ্রামে তার বাবা অসিত বাবু এবং মা গীতা দেবীকে নিয়ে আনন্দের সঙ্গে বসবাস করত, কিন্তু তাদের এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। হঠাৎ একদিন গীতা দেবীর জ্বর আসে এবং সেই জ্বর কিছুতেই কমতে চায় না। টানা কয়েক সপ্তাহ জ্বরে ভুগে তিনি মারা যান। তখন তুলির বয়স মাত্র 8 বছর। এরপর অসিত বাবু দ্বিতীয় বিয়ে করেন এবং তার নতুন স্ত্রী পল্লবী দেবীকে বলেন, পৌলবী, এই হলো আমাদের মেয়ে তুলি। একে তুমি নিজের মেয়ের মতো দেখবে। আমার যা কিছু আছে সব তুলির অধিকারী আছে। পল্লবী দেবীর মনে মনে খুবই রাগ হয়। এরপর থেকে সে তুলিকে খুব একটা সহ্য করতে পারত না, কিন্তু অসিত বাবুর কাছে দেখাতো যে সে তুলিকে খুবই ভালোবাসে। এভাবেই দিন কাটতে থাকে। পল্লবী দেবীর একটি মেয়ে ও একটি ছেলে হয়, রিনা এবং রোহান। পল্লবী দেবী তুলিকে দিয়ে সারাদিন বাড়ির কাজ করাতেন
এবং অসিতবাবুর আসার সময় হলে নিজে কাজে বসে পড়তেন। এমনই একদিন সকালে তুলি অসিতবাবুকে আবদার করে বলে, বাবা তুমি আজ বাড়িতে আসার সময় আমার জন্য পেয়ারা আনবে, আমার পেয়ারা মাখা খেতে খুব ইচ্ছা করছে। ঠিক আছে মা, আমি আসার সময় আমার সোনামণির জন্য পেয়ারা নিয়ে আসবো। এরপর অসিতবাবু তুলির জন্য বাজার থেকে পেয়ারা কিনে আনে। তুলি এবং রিনা সেই পেয়ারা মাখা খেতে থাকে। তখন রোহান খুবই ছোট ছিল। খেতে খেতে রিনা রোহানের মুখে সেই পেয়ারা মাখা দেয় এবং রোহান পেয়ারা খেতে গিয়ে তার গলায় পেয়ারা আটকে যায়। এমন সময় পল্লবী দেবী সেখানে ছুটে আসেন এবং কিছু না বুঝেই তুলিকে প্রচন্ড মারধর করতে থাকেন। এরপর রিনা তার মাকে আসল সত্যিটা বলে যে তুলি নয়, সেই রোহানকে পেয়ারা খাওয়াচ্ছিল। কিন্তু পল্লবী দেবী তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন এবং মনে মনে বলেন, খুব তো এই কালো মেয়ে বাবার সব জিনিসের উপর অধিকার করে বসছে। এবার আমি দেখাবো মজা, কেমন করে তোকে এই বাড়ি থেকে বের করতে হয় আমিও দেখাচ্ছি। এই বলে পল্লবী দেবী অসীম বাবুর কাছে তুলির নামে নিন্দা করেন এবং মিথ্যা নালিশ করে বলেন, তুমি এই মেয়ের জন্য কত কি করো, আর আজ কি করেছে জানো? ওই ঝাল পেয়ারা মাখা বাবুকে খাইয়েছে। আজ তো এই মেয়ের জন্য আমার ছেলে মারাই যাচ্ছিল। এর মনে এত হিংসা আমি তো আগে জানতাম না। এইসব শুনে অসীমবাবু ভীষণ রেগে যান এবং তুলিকে ডেকে খুব বকাবকি করেন। এভাবেই দুদিন ছাড়াই পল্লবী দেবী এবং রিনা তুলির নামে মিথ্যা নালিশ করে। তুলির নামে মিথ্যা নালিশ করে অসীমবাবুর চোখে তুলিকে খারাপ করে তোলে। ধীরে ধীরে অসীমবাবু তুলিকে আর পছন্দ করতেন না এবং সে কিছু বলতে এলেই ভীষণ রেগে যেতেন। এভাবেই দিন কাটতে থাকে। ধীরে ধীরে তারা তিনজনেই বড় হয়ে ওঠে। এমনই এক রাখি পূর্ণিমার দিনে তুলি বাজারে গিয়ে একটি সুন্দর রাখি কিনে আনে। বাড়ি এসে সে রোহানকে বলে, ভাই আজকে আমি তোকে রাখি পরাবো, তুই এখানে এসে বস, আমি এক্ষুনি রাখি সাজিয়ে আনছি। তুলি রাখি সাজাতে গেলে রোহান ছুটে রিনার কাছে যায় এবং গিয়ে বলে, দিদি ওই তুলি দিয়ে আমাকে রাখি পরাতে চাইছে, ওই কালো মেয়ের হাতে আমি রাখি পরবো না, তুই একটা কিছু কর। কি ওর এত সাহস, আমার ভাইকে আমার রাখি পরানোর আগেও রাখি পরাবে? দাঁড়া, ওকে নিয়ে আজ একটা মজা করা যাক, ও তোকে রাখি পরাতেই পারবে না। এই বলে তারা দুই ভাই বোন মিলে যুক্তি পরামর্শ করে তুলির কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে তারা সবাই মিলে লুকোচুরি খেলবে। ও তুলির চোখ বেঁধে দেয়। এদিকে রিনা মেঝেতে তেল ফেলে রাখে যাতে করে তুলি সেই তেলে পা পিছলে পড়ে যায়। তুলি এসবের কিছুই জানতো না, তাই সে তাদের সঙ্গে খেলতে শুরু করে এবং ছুটোছুটি করতে গিয়ে তুলির বদলে রোহানই সেই তেলের উপরে পা দিয়ে দেয় এবং পিছনে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। এমন সময় বাড়ির ভেতর থেকে অসিতবাবু ছুটে আসেন। এরপর রিনার সব দোষ তুলির ঘাড়ে চাপিয়ে দেয়। বাবা দেখলে তো কি করলো, আমাদের খেলতে বলে এখানে ইচ্ছে করে তেল ফেলে রেখেছিল যাতে গিয়ে পা পিছলে পড়ে আমরা আঘাত পাই। কি এই মেয়ের পেটে পেটে এত ছিল? ও ছোটবেলা থেকে আমার ছেলেকে দেখতে পারে না, ওকে শাস্তি দেবে বলে এভাবে প্ল্যান করেছিল। তুমি আজ এর কিছু একটা ব্যবস্থা করো, হয় ও এ বাড়িতে থাকবে আর না হয় আমি আর আমার ছেলেরা বাড়িতে থাকবো। এমন সময় ঘটনা শুনে অসীমবাবু তার রাগ চেপে রাখতে পারেন না এবং তুলিকে চড় মারেন। তুলি কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে যায়। সেদিন সন্ধ্যাবেলায় অসিতবাবু বাড়ি ফিরে এসে পল্লবী দেবীকে বলেন, আজ আমি আমার জন্য সম্বন্ধ দেখে এসেছি, তবে একটি খুব ধনী পরিবার আর অন্যটি গরিব। গরিব পরিবারের কোনো দাবি ছাড়াই বিয়ে করতে চাই। আমি ভাবছি ওখানে তুলির বিয়েটা দিয়ে দেব। তুমি যখন ভেবেছো তাই করো। আর ওই ধনী পরিবার ওটা কি হবে? ওদের অনেক দাবি, আমি দিতে পারবো না, তাই ভাবছি ওদের বারণ করে দেব। দেখো আমার কথা শোনো, এভাবে ভালো সম্বন্ধ হাতছাড়া করতে নেই। তোমার তো আরো একটা মেয়ে আছে নাকি, তার কথা একটু ভাবো। হ্যাঁ, কিন্তু রিনা তো এখন পড়াশোনা করছে, ও কি এখন বিয়ে করতে রাজি হবে? রাজি হবে না কেন? ও আমি সব বুঝিয়ে দেব। আর তাছাড়া এরকম ধনী পরিবারের সম্বন্ধ বারবার আসে নাকি? আমার যা গয়নাগাটি আছে, তোমার জমানো টাকা আছে, সেসব দিয়ে আমরা আমাদের মেয়েটাকে বিয়ে দেব। ওর তো একটা ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে নাকি? পল্লবী দেবীর কথায় অসিতবাবু রাজি হয়ে যান। এদিকে তিনি খুব কম খরচে শুধু রেজিস্ট্রি করিয়ে তুলির বিয়ে দেন। কয়েকদিন পর অনেক বড় করে ধুমধাম করে লোকজন খাইয়ে রিনার বিয়ে দেন। বিয়ের পর তার দুই মেয়ে তাদের শ্বশুর বাড়িতে যায়। তুলির বিয়ের পর সে শ্বশুর বাড়িতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ তার শ্বশুর বাড়ি পাকা 3 তলা এবং তাতে অনেক চাকর বাকর ছিল। এসব দেখে শুনে সে অবাক হয়ে গিয়েছিল এবং বলে, এ কি, এ আমি কোথায় এসেছি? আমি তো শুনেছিলাম আমার শ্বশুর বাড়ি মাটির। তুলির কথা শুনে সবাই হেসে ফেলে এবং বিমলা দেবী বলেন, হ্যাঁ, আমরা গরিব নয়, আসলে তোমার বাবা ইচ্ছা করে এই কথাটি সবার কাছে লুকিয়েছেন।
তিনি আমাদেরকে তোমার ব্যাপারে সবকিছুই বলেছেন, কিভাবে তোমার সৎ মা আর তোমার ভাই বোনেরা তোমার উপরে অত্যাচার করে। তাই আমরা সবাই মিলে ওনার কথা মতোই কাজ করেছি। কি বাবা তাহলে সবটাই জানতেন? ইচ্ছা করে আমার থেকে এসব কিছু লুকিয়ে রেখেছিলেন? হ্যাঁ, কিন্তু এই ঘটনা জানার পর তুমি সেই বাড়িতে আর ফিরে যেতে পারবে না। এটা ছিল ওনার শর্ত, কারণ তুমি ওই বাড়িতে ফিরে গেলে ওরা তোমাকে ছেড়ে দেবে না, তোমার ক্ষতি চাইবে। তুলি, এখন থেকে তুমি এই বাড়িতে সেফ আছো, যেখানে তোমাকে কেউ কিছু বলতেই পারবে না। তুমি সুখে শান্তিতে এখানে বসবাস করতে পারবে। এভাবেই তুলি তার নতুন শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মাঝে মধ্যে অসিত বাবু এসে তার সঙ্গে দেখা করে যেতেন। অন্যদিকে রিনার শ্বশুরবাড়ির লোকজন বড়লোক হলেও তারা রিনাকে একেবারেই সহ্য করতে পারতো না। তারা সারাদিন রিনাকে কাজের লোকের মতো খাটাতো এবং তাকে উঠতে বসতে কথা শোনাতো। রাখি পূর্ণিমার দিনে রিনা যখন তার বাপের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় তারা তাকে অন্যান্য কাজ দিয়ে ব্যস্ত করে দেয়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু রিনা তার বাপের বাড়িতে যেতে পারে না। রাতের বেলা সে তার মাকে ফোন করে তার দুঃখের কথা শোনাতে থাকে। তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং কিভাবে তারা তুলির উপরে অত্যাচার করত সে সব কথা মনে করে, কিন্তু তাদের কিছুই করার ছিল না। অন্যের জন্য ফাঁদ ফেললে নিজেকেই সেই ফাঁদে পড়তে হয়।